বঙ্গে শিল্প সম্ভাবনা একটা গভীর বড় প্রশ্ন। হ্যাঁ, শিল্প সম্ভাবনাকে কেন্দ্র করেই প্রত্যেক বছর আমার এ বাংলায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। কোটি কোটি টাকা খরচ করে সেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রচুর প্রস্তাব, যে প্রস্তাব বিজিবিএস নামক এই অনুষ্ঠান থেকে আমরা শুনতে পাই। কারণ প্রচুর প্রতিনিধি দেশ বিদেশের বহু স্তরের ব্যবসায়ী থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা তারা আজকের এই অনুষ্ঠানে যোগদান করবেন। আজ ভুটানের রাজা বা ভুটানের প্রধানমন্ত্রী তারও যোগদানের সম্ভাবনার খবর রয়েছে, যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সংশয় রয়েছেন এখনও তিনি যোগদান দেবেন কিনা তা নিয়ে। কিন্তু সব থেকে বড় বিষয়, তা কিছুক্ষণ আগেও আপনাদেরকে দেখাচ্ছিলাম, আরও একটা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, এবার অষ্টমবার, সপ্তমবার পেরিয়ে এবার অষ্টমবার, অর্থাৎ 7টি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন পেরিয়ে যাওয়ার পরেও বাংলায় যারা লগ্নির লক্ষ্য রাখছেন, সরকার যেমন বলছে, ঘটা করে এই সম্মেলনে আলটিমেট পরিস্থিতি কি। আমরা সিঙ্গুরের ছবি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, আপনারা দেখছিলেন সেখানে বহু বড় অভিযোগ, যেখানে দাঁড়িয়ে 19 বছরেও নাকি কোনো রকম পরিবর্তন ঘটেনি। সেখানকার চাষিরা তারা অভিযোগ করে বলছিলেন যে মাঠে চাষের উপযুক্ত করেই তুলতে পারেনি, আর চাষের উপযুক্ত করার জন্য সরকারি অনুদান নাকি তৃণমূল নেতাদের পকেটে চলে যাচ্ছে। আমরা সিএন খতিয়ে দেখলাম কিছুক্ষণ আগে কলকাতা শিল্প বা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বসবার আগে সিঙ্গুরের বর্তমান কি পরিস্থিতি, যেখানে আমরা এটা বলতেই পারি যার হাত বা যার হাতের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার ক্ষমতা ধরে রেখেছিলেন বা আসতে পেরেছিলেন এই সিঙ্গুর আন্দোলনের মধ্যে দিয়ে। এখন বড় প্রশ্ন হচ্ছে সেখানকার ছবি এটা। 19টা বছর পরেও যে ছবি আমরা দেখলাম, সেই ছবিটা আরও একবার একটু দেখাচ্ছি আপনাদেরকে, একটু ভালো করে দেখুন। আবারও বলছি, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বিজিবিএস, বঙ্গে আবারও এই বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। তার আগে আমার রাজ্যেই যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, তাতে আম পাবলিক বা সাধারণ মানুষের সংশয় প্রকাশ করছেন, বিরোধীরা ছেড়ে দিন। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, যে ছবিতে বড় শিল্পের একটা সম্ভাবনা জায়গা ছিল, যদিও আমরা এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, দেখুন এই সেই জমি যে জমিতে একটা সময় চাষ হয়েছে। আর এই জায়গায় সিঙ্গুরে টাটা যখন কারখানা করবার লক্ষ্যে এগোয়, এবং তারপর আপনারা জানেন গঙ্গা দিয়ে বহু জল বয়ে গিয়েছে, প্রত্যেকে আমরা জানি পরিস্থিতি কোন জায়গায় গিয়েছে, এবং যাকে কেন্দ্র করে এ রাজ্যের ক্ষমতায় এসেছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সেই ছবিটা আরও একবার স্মরণ করালাম আপনাদেরকে, আমরা ঘুরে দেখলাম। আমরা আবারও বলছি, আজকের এই বিজিবিএস যা অনুষ্ঠিত হতে চলেছে, এবং যেখানে সব থেকে বড় প্রশ্নের জায়গা, যে মুখ্যমন্ত্রীকে আমরা বারবার বলতে শুনেছি চপ ঘুগনি শিল্প বা এই ধরনের পরিস্থিতি নিয়ে বিভিন্ন মন্তব্য করতে, কাজ নেই মানে, আর এই সেই করাই তো যেতে পারে। তো আমরা খুব স্বাভাবিকভাবে এই প্রসঙ্গটা উত্থাপন করছি, যেখানে আমার পড়শি উড়িষ্যা, তারাও খুব গুরুত্ব সহকারে একটা সম্মেলন করতে চলেছেন, যেখানে দাঁড়িয়ে তাদের লক্ষ্যটা ভয়ঙ্কর, অত্যন্ত উঁচুর দিকে। সেই লক্ষ্য আর আমার রাজ্যে এ নিয়ে অষ্টমবার, কিন্তু পরিস্থিতি যে জায়গায় তা নিয়ে প্রশ্ন অবশ্যই উঠবে। তার ডিবেট করবো আজকে আমরা। তার ডিবেটে অংশগ্রহণ যারা করবেন একটুখানি পরিচয় করাবার অবশ্যই চেষ্টা করাই। অনিন্দ্য সিংহ রায়, রাজনৈতিক পর্যবেক্ষক, রয়েছেন আমাদের সঙ্গে। অনিন্দ্যদাকে স্বাগত জানাই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র আলী হোসেন। আলী হোসেন সাহেব কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন, উপস্থিত হবেন। অনিন্দ্যদার কাছ থেকে শুরু করবার চেষ্টা করব অনুষ্ঠান। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে তাৎপর্যপূর্ণ জায়গা, যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, অনিন্দ্যদার কাছে আসবো ঠিক এই জায়গা থেকে। অনিন্দ্যদা, একদম সুস্পষ্টভাবে বলুন, আমি সিঙ্গুর দেখালাম, অষ্টমবার এই নিয়ে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, আপনিও জানেন আমরাও জানি, অভিযোগ করেন বিরোধীরা বহু, সেটাও আমরা শুনিয়েছি দেখিয়েছি। কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে বা রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে আমার রাজ্যে কোনো সম্ভাবনা কি মনে হয় রয়েছে? প্রথমত কথা বলি, আপনি সিঙ্গুর দেখালেন আর একটা ভুল মেসেজ দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে কারখানা চাইনি, এ সম্পূর্ণ ভুল কথা।
মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে কারখানা চেয়েছিলেন। উনি বলেছিলেন যে পদ্ধতিতে তৎকালীন সরকার চাষিদের কাছ থেকে জমি নিচ্ছেন সেই পদ্ধতিটা ভুল ছিল। পরবর্তীকালে দেখা গেল সুপ্রিম কোর্টও সেটা মান্যতা দিয়ে বললেন এভাবে কোনো সরকার কোনো জমি কোনো প্রাইভেট সংস্থার জন্য নিতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে যায়নি জমি চাষ মানে আপনার কারখানা হতে, এর সম্পূর্ণ ভুল। এই ভুল ধারণাটি মানুষের ছড়াবেন না। এক। দ্বিতীয় হলো আমাদের এখানে যে বাণিজ্য সম্মেলন হচ্ছে না, আমি একে একটুখানি থাকি দাদা। একটাতে যখন আপনি বললেন জোর দিলেন তখন একেই থাকি একটুখানি। এটা তো আপনি যেটা বললেন সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট নিয়ে আসলেন, অনেক কিছু বললেন। আচ্ছা, যে মানে জমিগুলো রয়েছে চাষিদের জন্য উপযুক্ত করে দেওয়ার দায়ভারটা কার উপর বর্তে ছিল? আমি আপনার সঙ্গে বলি, আপনার সঙ্গে একমত। চাষিদের যে জমিগুলো ছিল সেই জমিগুলো যখন টাটারা ছেড়ে চলে গেলেন তখন সেই জমিগুলোতে অলরেডি কি হয়েছিল, ওখানে কংক্রিটের একটা জিনিস করে দেওয়া হয়েছিল। কারখানাটা স্টার্ট করেছিলেন না শুনে না মেনে। তার পরবর্তীকালে সেখানে সরকার অনেক রকম ভাবে চেষ্টা করছে। আপনি একটুখানি এটা ফুল স্ক্রিনের ছবিটা দেখুন। এখানে যদি কারখানা শুরু হয়, আমি যে জমিটার ছবি দেখাচ্ছি এই মুহূর্তে, আপনি কোথায় বলুন কারখানার অংশ পড়ে আছে? না, আপনি দেখতে পাচ্ছেন তো পাশে। আপনি নিশ্চয়ই সিঙ্গুরে গিয়েছেন, আমি আশা করি যে আমি মানে মনে করি যে আপনি গিয়েছেন, ঘুরে এসছেন। আমরাও ঘুরে এসছি গিয়ে। আমি যে ছবিটা দেখাচ্ছি সেখানে কোথাও কিছু এই চাষ জমি ছাড়া কিছু দেখতে পাইনি আমরা। তো সেটাতেও চাষ হচ্ছে না। হ্যাঁ বলুন। আমি আপনাকে বলি, যেখানে কারখানা হয়েছিল পরবর্তীকালে সেই জমি যখন টাটা ছেড়ে চলে গেলেন, সেই জমিটাকে সেই সময় রাজ্য সরকারের তরফ থেকে যে কংক্রিট ছিল সেইগুলোকে তুলে দিয়ে চাষযোগ্য করে দেওয়া হয়েছিল এবং ওখানে বহু সংখ্যক জায়গাতে চাষ হচ্ছে। আপনি হয়তো আপনার সাংবাদিক হয়তো সেই সব জায়গায় গিয়ে উঠতে পারেন। দেখুন, এই দেখুন ছবি, ওই দেখুন চাষযোগ্য জমি দেখাচ্ছি, পাথর বেরোচ্ছে। আমি তো আপনার যে জায়গা আপনি দেখাচ্ছেন সেই জায়গায় অস্বীকার করছি না, আবার এটাও ঠিক কথা। এবং তার পেছনে দেখুন অনেকগুলো চাষ হয়ে আছে এবং এটাকে আলু চাষ বলে। এখন আলু ফলে আছে। আমি জানি না পাথরের জমিতে আলু ফলে কিনা। আমি তো হুগলি ডিস্ট্রিক্টেরই ছেলে, আমার তো গ্রামের বাড়ি হুগলি ডিস্ট্রিক্টে, যেখানে আলু হয় এবং এই সময় আলু হচ্ছে, এরপরে আলু উঠবে এবং পেছনে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে চাষ হচ্ছে। প্রসঙ্গটা চাষ হওয়া কি চাষ হওয়া নয়। আজকে বিশ্ব সম্রাট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন দেশ থেকে লোকেরা আসছে, তারা কি খেতে আসছেন? আচ্ছা, তারা খেতে পান না, খেতে আসছেন নাকি এতগুলো দেশ থেকে যে লোকেরা আসছেন তাদের সময় নষ্ট করে কিসের জন্য আসছেন? মানে এত কষ্ট করে তারা আসছেন, মুখ্যমন্ত্রী এত ভরসা যোগাচ্ছেন, কিন্তু আলটিমেট যাদের জন্য ভরসা যোগাচ্ছেন, আমি একটুখানি জমিটা নিয়ে চাষিদের বক্তব্যই শোনাই আপনাকে, তাহলে হয়তো বুঝতে পারবেন। আমি জানি না এরপরে ট্যাগ লাগবে কিনা তাদের ওপর কোনো, একটু শুনি। অরিন্দদা আপনাকেও শোনাই, শুনুন চাষিরা কি বলছেন। চাষ সব জমি হয় না তো, চাষ সবই তো বেনামন। এইগুলো নিজে চাষিরা চাষ মানে জিসিবিতে পরিষ্কার করে ওদের বেরোই পাথর, ওই সব ধরনের কাজ করতে হয় আমার থেকে, লেগেও যায়। ফলন ভালো হয় না, তবু নিজের জমি কি করতে হয়। বসে পর্যন্ত বলছে আমি শিল্প করবো, এখানে করবো ওখানে করবো, কোনোদিন তো একটা করতে পারলো না, করতে দেখাতে পারলো না। সিঙ্গুরে কিছু করতে পারলো না, করতে পারবেও না। টাটাকে তাড়িয়ে দিয়ে তো কোনো শিল্প আসতেই চাইছে না। যারা পয়সা, যারা 4 টাকা পাচ্ছে তারা দেখে আনন্দ ফুর্তিতে নাচছে, ষোলো করে 2,000 টাকা দিচ্ছে। শিল্প ধরে তো ভালো সবাই, তো আমাদের সিকিউরিটি গার্ড দিতাম তো আমরা এখানে টাটা যখন ছিলাম। আমাদের বয়স অনুসারে শিল্পতে তোমাদের কাজ হবে। হ্যাঁ, চাষ হচ্ছে, ভালোই চাষ আছে, ফলন হচ্ছে না। মাটি ভালো নয় তো, মাটি পাথর, তারপরে পজিশন খারাপ জলের জন্যে। কারখানাটা হলে তো সব দিক দিয়ে ভালো হতো। এখন কি আর বলবো, এখন সবাই চাষে এখন লেবে পড়েছে, চাষ না করলেও তো হচ্ছে না। কারখানা হলেও তো ভালো হতো। এবারে সব কিষেন মজুরিরা যারা আছে তারা কাজ পেত। টাটা যে এসে মাঠটা জোর করে ঘিরে নিল, যদি দলিল করে করে বুদ্ধবাবু কিনে নিত, তাহলে আজকে বুদ্ধবাবু রাইফেল নিয়ে বসেই কারখানা চালাতে পারতো। হ্যাঁ, জোর করে কৃষকদের কাছ থেকে, মূর্খ মাইনে, বোকা কৃষক মাইনে, তাদের কাছ থেকে জোর করে জমিগুলো কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু সেখানে কারখানা করলো বটে,
সত্যি কথা বলতে হলে কি, বিকেলবেলা যখন আমরা পুলিশের সঙ্গে বসে গল্প করতাম, ওই পুলিশদের প্রশ্ন করতাম, স্যার আমরা 10টা ছেলে যদি একটা পুলিশকে ধরি বাঁচবেন? বলছে দেখো আমাদের ওপর থেকে মাইনে দেয়, তো একটু লাঠিচার্জ না করলে আমাদের মাইনে দেবে না, তাই জম্মু কাশ্মীরে পাঠতে দেবে, ছেলে মেয়ের মুখ দেখতে পাবো না, তোমরা তখন সাইডে সরে যাবে একটু লোক দেখানো লাঠিচার্জ না করলে, আর 4 ফসলি জমি মমতার সঙ্গে আন্দোলন করে রুকে দাও। আর 65,000 কারখানা ইন্ডিয়ার মধ্যে পড়ে আছে, সেখানে 400 একর 500 একর জমি পড়ে আছে, সেগুলো চালু করতে কি হয়েছিল? সেই কারখানাগুলো চালু করলেই তো তাহলে বেকারের সমস্যা, অনেক সমস্যা মিটে যাবে। নতুন করে কারখানা করতেছে 4 ফসলি জমির উপরে, তা কোনো ফল হবে না। আর একটা কথা হচ্ছে কি, যে ম্যানহোল গুলো পুঁতেছে, যে ময়লা জলটা এখান থেকে পাস হতো, জুলকে নদীতে পড়তো, জুলকে নদী থেকে ঘেয়া নদীতে পড়তো, ওই দুপাশেরই জমিগুলো চাষ হতো না। এই জল তুলে যখন মেশিনে করে চাষ করতো, ওই জমির ফসল জ্বলে যেত, গরু বাছুরের গাও ধোয়াতে পারতো না। দিদি কারখানা মাঠ পরিষ্কার করে চালুনিতে বেচে পরিষ্কার করার জন্য টাকা পাঠিয়েছিল, সে টাকা নেতাদের পকেটে ঢুকে গেছে। হ্যাঁ, তার জন্য তো চোরও ধরা পড়েছে, জেলও তো খাটছে দিদির পোষা চোর। আমরা তো এখানে দেখতে পাচ্ছি, এই তো আমাদের কুমড়ো আলু সবই ভেঙে নিয়ে পালায়। অরিন্দদার কাছে আসবো। অরিন্দদা, এই কথাগুলো সম্পূর্ণ তারাই বলছেন, কৃষকরা বলছেন যারা চাষবাস করেন। আমি জানি না আপনি কখনো চাষের কাজে অংশগ্রহণ করেছেন কিনা। যাই হোক, আপনি সিঙ্গুর মানে হুগলির ছেলে, আপনি বলছিলেন। আমি প্রশ্ন করছি যে এটা যদি একটা রাজ্যের শাসক দলের নেতাদের অবস্থা হয়, একটা রাজ্যের শিল্প চাইনি মমতা বন্দ্যোপাধ্যায়, এই অভিযোগ করেন কৃষকরা, তাহলে পরে আজ বিজিবিএস করে কি লাভ? আমি আপনাকে বলি, আপনি অনেকগুলো কৃষকের কথা শোনালেন। একজন শুনলাম বললেন যে লাঠি একটু চার্জ করতে হবে সরকার, নয়তো আমাদের জম্মু কাশ্মীরে পাঠিয়ে দেবে। আমি খানিকটা অবাকই হলাম। লাঠি মেরে অনিচ্ছক চাষিদের জোর জবরদস্তি যদি আপনার রাস্তা থাকে, সে ব্যাপারে আমার না, তাহলে আপনি, এইটাই মুশকিল। আপনাকে কি আরেকবার শোনাবো? আপনাকে আরেকবার বক্তব্য শোনাবো? আমি বলিনি। আপনি পুরো ভুল ব্যাখ্যা দেন তো। আপনি সঠিক ব্যাখ্যাটা দিন। আপনার কথা প্রত্যেকটা মানুষ শুনছেন, আপনার ব্যাখ্যাটাকে তো ভালো হতে হবে, ঠিক হতে হবে। নির্ভুল তথ্য আমরা দেখাচ্ছি, আপনি সঠিক তথ্যটা আমাদেরকে বলুন। বলি, নির্ভুল তথ্যই বলছি। সুপ্রিম কোর্ট অর্ডার দিলেন, কোন বেসরকারি সংস্থা সে যদি কারখানা করতে চায় তাকে জমি নিতে হবে। সরকার লাঠি মেরে সেটাই তো কি বলছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, পুলিশকে হালকা লাঠিচার্জ করতে হবে, নালে পরে আমরা তো স্যালারি পাই, খেতে পাবে না। দেখুন তৎকালীন রাজ্য সরকার কারা ছিলেন সেটা নিশ্চয়ই বাংলার মানুষ জানেন। আর দ্বিতীয় কথা হলো, সুপ্রিম কোর্ট বললেন যে এইভাবে তো জমি নেওয়া যায় না। আপনি যদি সুপ্রিম কোর্টের অর্ডারকেও যদি অগ্রাহ্য করেন, তাহলে আমার কিছু বলার নেই। না, আপনি বোধহয় অগ্রাহ্য করছেন। আর একটা কথা, একটা কথা বলি, এই যে শিল্প নিয়ে বলছেন না, কিছুদিন আগে আপনার চ্যানেলে আমি একটা প্রোগ্রাম করছিলাম, সেই সময় দেখলাম যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী একটা মুভ সাইন করছেন সেমি কন্ডাক্টরে আমেরিকার সঙ্গে। সেটা কিন্তু বোধহয় পশ্চিমবঙ্গতেই হচ্ছে। এই ইনফরমেশন নিশ্চয়ই আপনার কাছে ঠিক একদম আছে। আমার কাছে শুধু এই ইনফরমেশনটা আমি জানি না আপনার কাছে থাকবে কিনা, হয়তো আপনার কাছে থাকবে না। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করবার পর রাজ্যে শিল্প এসছে, একটা শিল্প আমাকে দেখান। 7টা হয়ে গেছে, 8 নম্বর একটা দেখিয়ে দিন দাদা। আমি আপনাকে বলি, আপনি চলুন আপনার থেকে অনেক দূরে, যেখানে আপনি নিউ টাউন জায়গায়, যেখানে এখানে কত রকম আপনার সফটওয়্যার থেকে শুরু করে, এখানে তো ইন্ডাস্ট্রি হচ্ছে না, নিউ টাউনে আপনার কারখানা করা সম্ভব নয়। এখানে আমার চোখে দেখা দাদা, আমি জানি না সফটওয়্যার শিল্প কিনা, তবে ওই চা, চপ, ঘুগনি এগুলো আমরা দেখি বিক্রি করতে। আপনি যে জায়গা উল্লেখ করলেন, সেখানে একদম মাচা করে দোকান করে দেওয়া হয়েছে, সেখানে তারা ওই চা বিক্রি করছেন দেখছি। এটা শিল্প কিনা আমি জানি না। আপনি বলি, আপনি তো বলতেই পারেন, কিন্তু দয়া করে এই গরিব মানুষগুলোকে না, গরিব মানুষদেরকে তো আমরা বলছি না। মানুষকে গরিব কারা বানাচ্ছেন, আমি এই প্রশ্নটা করছি। মানুষকে বোকা কারা বানাচ্ছেন, আমি এই প্রশ্নটা করছি। যে কৃষকরা আজকে এই অভিযোগগুলো করছেন, তাদেরকে কারা বোকা বানিয়েছেন, আমি এই প্রশ্নটা করছি। আমি নিঃসন্দেহে আমি বলি, আমাদের ভারতবর্ষে জানেন তো 2014 থেকে এখনো 2024 পর্যন্ত 20 কোটির ওপর লোক চাকরি পেয়েছে, কারণ প্রধানমন্ত্রী বলেছেন বছরে 2 কোটি চাকরি। আপনি কি এটা বিশ্বাস করেন? ঠিক চলুন, আপনি বললেন নিঃসন্দেহে। আলী হোসেন সাহেব রয়েছেন আমাদের সঙ্গে, বিজেপি মুখপাত্র, স্যারকে স্বাগত জানাচ্ছি।
আলী হোসেন সাহেব, শুনছেন আপনি অনিন্দদার একের পর এক যুক্তি। তো আপনার কাছে আসি, কি হবে আমাদের পশ্চিমবাংলার ভবিষ্যৎ শিল্প নিয়ে, কি মনে হয়? পশ্চিমবঙ্গের শিল্প সত্যি সত্যি বলছি যে তলানিতে চলে গেছে। আপনারা জানেন যে এই টাটার যে ন্যানো কারখানার কথা বলা হচ্ছিল, সিঙ্গুরের কথা, সেই সিঙ্গুরের কারখানা এখন চলে গেছে গুজরাটের সানন্দাতে। সেখানে সংখ্যালঘু প্রধান এলাকাতেই সেখানে আমাদের ন্যানোর কোম্পানি চলছে, তার অনুসারী শিল্পেরও কারখানা চলছে। তাহলে আমার এই বাংলা একের পর এক শিল্প এখানে ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এবং কেন? এটা হচ্ছে রাজ্য সরকারের অনীহার জন্য। এখানে বলছেন না যে তিনি বাণিজ্য শিল্পপতিদের নিয়ে তিনি সম্মেলন করবেন, 4 লক্ষ কোটি টাকা নাকি এখানে ইনভেস্ট হবে। ওই গতবার প্রত্যেক বছরে তিনি বিজনেস সাবমিট করেন, কিছুই হয় না, শিল্প আসে না। আর শিল্পপতিরা এসে ঘুরে যায়, আর ঘুরে গিয়ে দেখবেন যে বিজেপি শাসিত রাজ্য, আপনার ওই গুজরাট বলুন, রাজস্থান বলুন, মধ্যপ্রদেশ বলুন, উত্তরপ্রদেশ বলুন, ইভেন আসাম ঝাড়খণ্ড পর্যন্ত আপনারা দেখছেন যে সেখানে শিল্প স্থাপন হচ্ছে। এই কারণে বলছি, তৃণমূল কংগ্রেস এখানে যে ক্যাডার রাজ কায়েম করেছে, এখানে শ্রমিকদের দিয়ে এবং পুলিশদের দিয়ে যে তোলাবাজের রাজত্ব কায়েম করেছে, এখানে যে আইন শৃঙ্খলার অবনতি রয়েছে, সেই কারণে এখানকার কোনো শিল্পপতিরা, ভারতবর্ষের কোনো শিল্পপতি এবং বিদেশের কোনো শিল্পপতিরা আমাদের পশ্চিমবঙ্গে আসতে ভয় পায়। কেন? এখানে আন্দোলন হয়, এখানে লড়াই হয়, এখানে তোলাবাজ হয়, শিল্পপতিদের নিরাপত্তা নেই। সেই জন্য পশ্চিমবঙ্গে শিল্প মানে আলী হোসেন সাহেব, এটা একটা বাৎসরিক উৎসব আর কি, মানে বিষয়টা হচ্ছে এরকম। একবারে আমি আপনাকে সঙ্গে রাখছি, অনিন্দদাকেও সঙ্গে রাখছি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা খুব উল্লেখযোগ্য বিষয় উল্লেখ করলেন, তা হচ্ছে বাণিজ্য বা এ রাজ্যে শিল্প তো নেই, ইনফ্যাক্ট উল্টে বন্ধ হয়েছে অনেকগুলো। তা আমি জানি না এটা অস্বীকার করার জায়গা আছে কিনা। আমি অনিন্দদার কাছে আসবো, অনিন্দদা অস্বীকার করতে পারবেন? না, আমি একটা জিনিস একদম অস্বীকার করতে পারছি না, যে চা শিল্পর ক্ষেত্রে যে চা শিল্পগুলো বন্ধ হয়ে গেছিল, আমাদের রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে বলেছিলেন সমস্ত চা শিল্প আমি খুলবো, একটাও খুলতে পারেননি। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় চা শিল্পগুলো অনেকগুলি খুলেছেন। হ্যাঁ, আমি তথ্য দিয়ে কথা বলি, উল্টো পাল্টা আমার শুভেন্দু অধিকারী। এটা কোন শিল্পের আন্ডারে পড়ে দাদা চা শিল্পটা? চা শিল্প কোন শিল্পের মধ্যে পড়ে না। হ্যাঁ, না পড়ে, মানে কোন শিল্প? না, আমি তো আপনাকে বলছি, আমি আপনাকে এক এক করে দিতে হবে না। আর বিরোধী দলনেতা গঠনমূলক কথা বললেই বরং ভালো হয়। যে বিরোধী দলনেতা এই কথা বলে, এখানে মানুষটা, গরিব মানুষকে কি করে টাকা আটকে দেওয়া যায়, আর কথা দাদা আজকে বিজিবিএস নিয়ে অনুষ্ঠান করছি আমরা। না, আমি তাই জন্য বলছি চা শিল্পটা কোন শিল্পের আন্ডারে পড়ে? ভারী শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র মাঝারি শিল্প? এটা কি আপনি চা শিল্প যেটা আপনি বলছেন না, যে রাস্তায় চা বিক্রি করছে, সেই শিল্প নয়, কিছু চা বাগানের কথা আমি বলছি। যে চা বাগানের কথা বলছি, সেখানে প্রধানমন্ত্রী এসে বলেছে চা বাগান গুলো বন্ধ করে দিয়েছে, সেগুলো আমি খুলে দেব, প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন, একটা খোলেননি, সেই শিল্পর কথা বলছি দাদা। আচ্ছা, তৃতীয় কথা হচ্ছে, আলী হোসেন স্যার একটা কথা বলছিলেন, আমি শুনছিলাম যে এখানে ঘুরতে আসে শিল্পপতিরা। ওনাকে মনে করিয়ে দিই, বিভিন্ন দেশ থেকে আসছেন, তারা না খেয়ে এখানে খেতে এসছেন, এরকম ভাবে অপমান করবেন না। বাংলায় যদি উন্নতি হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্তরিক ইচ্ছা এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগ দেখিয়েছেন, তাকে স্বাগত যদি না জানাতে পারেন, কষ্ট যদি হয়, কিন্তু বাংলার মানুষ খেতে বঞ্চিত করতে পারেন না আপনারা। না অনিন্দদা, মনে হয় স্বাগত না জানিয়ে না জানানোর উপায়ও নেই, স্বাগত তো জানাতেই হবে যতই হোক। আলিদা হ্যাঁ বলুন। আচ্ছা, আসছি, বলছি অনিন্দবাবুর কথা অনুযায়ী বলছি যে আমরা তো প্র্যাকটিক্যাল আমরা দেখছি। আমি নর্থ বেঙ্গলের লোক, বলছি ওই চা বাগান এলাকায় আমরা থাকি। দেখেছিলাম 17খানা চা বাগান কন্টিনিউ বন্ধ ছিল, বামফ্রন্ট থেকে শুরু করে সর্বত্র। মমতা আসার পর সেই চা বাগান 34খানা চা বাগান বন্ধ হয়ে গিয়েছিল। 2-3টা চা বাগান খোলার জন্য মমতা চেষ্টা করেছে, আজ পর্যন্ত কিন্তু খোলেনি। চা বাগানের শ্রমিকরা কিন্তু এখনো ওই অবস্থায় রয়েছে। আমি অনিন্দবাবুকে বলতে চাই যে চা বাগানের মধ্যে যে গাছগুলো থাকে, যে গাছের ছায়ায় চা বাগান বড় হয়, চা বড় হয়, সেই চা গাছগুলো চোরা কারবারিরা কেটে কেটে নিয়ে যাচ্ছে। আজকে এই ব্যবস্থা করুন, রাজ্য সরকারের পুলিশ কোথায়? আজকে বাগান থেকে গাছ চুরি হয়ে চলে যাচ্ছে, চা বাগান ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে তারপরেও বলছেন সেই চা শ্রমিকরা কোথায়?
চা শ্রমিকগুলো হচ্ছে ব্যাঙ্গালোর, দিল্লি, হিমাচল প্রদেশ, হরিয়ানা, তারা হোটেলে বিভিন্ন জায়গায় তারা জীবন নির্বাহ করে তারা সেখানে চলছে। আজকে এই শিল্পের কথা আপনি বলছেন, একদম। আমরা সেই কারণে বলছি পশ্চিমবঙ্গে পাট শিল্প থেকে শুরু করে চট শিল্প থেকে শুরু করে আরো যত সব শিল্প কলকারখানা করার কথা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কথা রাখতে পারেনি। নতুন করে 2 কোটি আমার পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার আজকে তারা বেকার জ্বালায় ভুগছে। কোথায় যাবে? আমার তো এটাই প্রশ্ন ছিল যে আমাকে একটা শিল্প জাস্ট দেখিয়ে দিন যে হয়েছে। হ্যাঁ অরিন্দম বলুন বলুন বলুন। আমি দেখেছেন তো মনে হয় আমি যে কথাটা বললাম আলী সাহেব ওটাই স্বীকার করে নিলেন। চা শিল্প ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন উনি স্বীকারই করে নিলেন সেই প্রতিশ্রুতি রাখেননি। জন বাল্লাও এই কথাই বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় চা শিল্পগুলোকে খোলার আপ্রাণ চেষ্টা করছেন এবং খুলেছেন। না না, খোলেনি, এখনো পর্যন্ত খোলেনি অনিন্দ বাবু। যেটা খুলেছে শুনুন বুঝতে পারলেন না অনিন্দ বাবু, যেটা খুলেছে সেটা প্রকাশ্যে বলি, সেটা হচ্ছে আপনার ওই ঝালমুড়ির একটা শিল্প সেটা খুলেছে। তারপর হলো ফুচকা কোম্পানি, ফুচকা খুলেছে। এই 2-1টা কোম্পানি খুলেছে, সেটা বাংলার মানুষ সবাই জানে। আর এমনি কিছু হয়নি। একটা হলো খুলেছে। প্রধানমন্ত্রী কটা খুলেছেন? আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী বলে গেছিলেন সবগুলো। আরে প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্যার, আপনার বাংলার প্রধানমন্ত্রী থরি বলছে। ঠিক আছে। বাংলার প্রধানমন্ত্রী তো মমতা, আমি আপনার সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী তো মমতা। বাংলাকে বঞ্চনা করবেন। হ্যাঁ ঠিক বলেছেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পারলাম। ওকে চলুন, আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমি সময় নেই আর, ডেফিনেটলি অনুষ্ঠানের পরবর্তী সময় চলবে, এটা নিয়ে আলোচনা তো হবে। আলী হোসেন সাহেবকে অনেক ধন্যবাদ, অনিন্দ দাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। কিন্তু আলটিমেট দাঁড়িয়ে সেই একটাই পরিস্থিতি, একটাই জায়গা, ওই ঢক্কানিনাদ যাকে বলা হয়, ঢাক ঢোল পিটি অনেক কিছু, কিন্তু আলটিমেট কি সেটাই আমরা এখনো বুঝে উঠতে পারলাম। এই নিয়ে অষ্টমবার কি হবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সম্ভাবনা নাকি অরিজিনালি কিছু হবে তার জন্য অপেক্ষা করতে হবে। এখানে শেষ করছি দ্য ডিবেট। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন। সিএম।